এই নিয়মিত আয়োজনে আমরা সাধারণত প্রতিদিনের আলোচিত ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণ করি, বিষয়গুলোর আসলে পেছনের ঘটনা, গভীরের ঘটনা সেগুলো তুলে আনার চেষ্টা করি। সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। আজকেও আমি তেমন একটি আলোচিত ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকে হয়তো ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে মালিবাগের ফরচুন শপিং মলে যে দুর্ধর্ষ চুরি ঘটনাটি ঘটেছে, যে শম্পা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরি হয়েছে এবং বলা হচ্ছে যে 50,000-এর মতো নগদ অর্থ সেখান থেকে খোয়া গেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে একটু শুরুতে আমি বলে রাখি যে এরকম এত বড় একটি শপিং মল এবং যে রাজধানীর একেবারে গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে এটি অবস্থিত এবং এর নিরাপত্তা নিয়ে কিন্তু আসলে কোনো ধরনের প্রশ্ন তোলার অবকাশ ছিল না। তবে এই ঘটনার পরে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠে আসছে, বিশেষ করে এত কঠোর কিংবা কড়া নিরাপত্তার মধ্যে কিভাবে এই ঘটনাটি ঘটলো সেই বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। তো এই চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে কিন্তু এখন নানা দিকে নানাজন আলোচনা করছেন এবং এই ঘটনার প্রেক্ষাপট এবং কিভাবে এটি ঘটলো সেই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করছেন সবাই সবার মতো করে। তো আমার জায়গা থেকে আমি যেহেতু আজকে এই ঘটনাটি নিজের চোখে দেখেছি এবং এই ঘটনাটির সব তথ্যগুলো তুলে আনার চেষ্টা করেছি, এই বিষয়ে আমি একটি প্রতিবেদনও বানিয়েছি। তো সবার আগে আমি আসলে এই প্রতিবেদনটি দেখে আসতে চাই, তারপরে আমি আরও বিশ্লেষণ করবো এই বিষয়ে। বুধবার রাত 3টা 7 মিনিট বোরকা পরে মার্কেটে ঢোকেন দুজন। মাত্র 30 মিনিটেই তালা ভেঙে শম্পা জুয়েলার্সের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যান। ভোরে নিরাপত্তা প্রহরীর ফোনে দোকানে চুরির খবর পান শম্পা জুয়েলার্সের মালিক। দাবি করেন 500 ভরি স্বর্ণালংকার ও 50,000 টাকা লুট করেছে চোর চক্র। যারা জড়িত আছে এটা বলার অপেক্ষা রাখে না। আমি চাই আপনাদের সবার সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমার মালটা যেন উদ্ধার হয়। দুর্ধর্ষ এই ঘটনায় হুমকির মুখে মার্কেটের নিরাপত্তা। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি দোকান মালিক সমিতির। কালকে রাত্রেবেলা আমাদের সিকিউরিটি ছিল আপনার 4 জন। এই 4 জনে আপনার এখন পর্যন্ত আছে, কেউ আপনার মিসিং না। আর আমার যারা কর্মচারী যারা আছে তারা সবাই কেউ আমরা এখন পর্যন্ত কাউকে মিসিং ট্রেস পাইনি। একটা জায়গাতে আমাদের একটা লেকিং পাওয়া গেছে, 3 তলাতে আপনার একটা জানালা দিয়ে আপনার একটা শিক কাটা আছে আর একটা আপনার হ্যাক্স বোল্ট কাটা আছে। তা আমাদের এবং প্রশাসনের সবারই ধারণা যে চোর এদিক দিয়ে আসা যাওয়া করছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। যে বা যারাই করুক তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা পরের তো যখন আমরা ধরতে পারবো তখন আসলে পরের বিষয়টা তাদের মোটিভটা কী ছিল এইটা আমরা বুঝতে পারবো। শতভাগ চেষ্টা করব যেন এইটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে। এর আগে গেল রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটে একটি দোকান থেকে 125 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। যে প্রতিবেদনটি দেখলাম এই বিষয়টি আমি আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করব। বিশেষ করে যেহেতু ঘটনাস্থলে আমি ঘুরেছি এবং যে জায়গাগুলোতে দিয়ে বলা হচ্ছিল যে হয়তো চোর প্রবেশ করে থাকতে পারে অথবা পালিয়ে থাকতে পারে, সেই বিষয়গুলোর আসলে আদ্যপান্ত আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমি একটু শুরুতে চলে যাই। ঘটনাটি মূলত ঘটেছে ভোর 3টা 7 মিনিটের দিকে এবং ঠিক 30 মিনিটের মতো সময় কিংবা 30 মিনিটের কিছু বেশি সময় নিয়েছে এই দুজন চোর। তারা কিন্তু একেবারে অভিনব পদ্ধতিতে এই যে মার্কেটে তারা প্রবেশ করেছিল। আমরা দেখেছি যে আসলে সেখানে তারা বোরকা পরে এসেছিল এবং তাদের সঙ্গে কিন্তু যে তালা কাটার যে যন্ত্রগুলো কিংবা যে শাটার কাটার যে বিভিন্ন যন্ত্রপাতি সেগুলো কিন্তু তারা সাথে এনেছিলেন এবং পুরো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা এই জায়গা দিয়ে হাঁটার সময় কিন্তু একে অপরকে এই দোকানটির উদ্দেশ্যে ইঙ্গিত করছিলেন। তো এই বিষয়গুলো কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে তুলে এনেছে। তারপর যদি একটু বলি যে 30 মিনিটের ঘটনা, তারা 30 মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটায়, পরবর্তীতে কিন্তু তারা পালিয়ে যায়। তবে কোন পথে তারা এসেছে এবং কোন পথে পালিয়ে গেছে সেই বিষয়টি কিন্তু এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আর যেই জায়গাটির কথা বলা হচ্ছে, মূলত এই জুয়েলার্সটির অবস্থান হচ্ছে 2য় তলায় ফরচুন শপিং মলের। আর যেই স্থান থেকে গ্রিল ভেঙে প্রবেশ করার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে 3 তলায় অবস্থিত। বিশেষ করে ওয়াশরুমের যে মহিলা টয়লেট, যে মেয়েদের যে ওয়াশরুমের যে জোনটি আছে সেখানে আমরা দেখেছি যে জানালার গ্রিলের 2টি শিক কিন্তু ওখানে ভাঙা রয়েছে এবং যে মূল দরজা ছিল
যে দরজা ছিল সেই দরজাতেও কিন্তু আমরা দেখেছি যে সেখানকার যে হেজবল ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছিল। তবে এই যে গ্রিলটি ভাঙা হয়েছে, গ্রিলটি থেকে নিচের দিকে তাকিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে উপরে উঠে আসার কোনো ধরনের যৌক্তিক কোনো কিছু আমরা দেখতে পাইনি। বিশেষ করে কোনো ধরনের পাইপ ছিল না। আর একটি জানালা থেকে আরেকটি জানালার যে গ্যাপ ছিল সেই গ্যাপ দিয়ে কিন্তু একটি সাধারণ মানুষের উঠে আসা একেবারেই অসম্ভব আমাদের কাছে মনে হচ্ছিল। তো সেই জায়গা থেকে প্রশ্নগুলো উঠেছে, আসলে আদৌ কি তারা সেই গ্রিল ভেঙে প্রবেশ করেছে অথবা পালিয়েছে কিনা, হয়তোবা এই জায়গাটা আসলে দেখানোর জন্য কি তারা এই গ্রিলটি ভেঙেছে কিনা, এই প্রশ্ন কিন্তু উঠে এসেছে। তো তারপর গেল আসলে যদি আমি দোকান মালিকের বক্তব্যের কথা বলি, তার ভাষ্য অনুযায়ী কিন্তু তিনি দাবি করছেন যে 500 ভরি স্বর্ণ এখানে তার দোকানের মধ্যে ছিল। তার মধ্যে তিনি বলছেন যে 400 ভরি বিভিন্ন স্বর্ণালংকার যে তার ওখানে বিভিন্ন স্বর্ণালংকার বানানো ছিল, বিক্রির জন্য ডিসপ্লে করা ছিল, সেইগুলো হচ্ছে 400 ভরি। আর তিনি দাবি করছেন যে 100 ভরি ছিল হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের বন্ধক রাখা স্বর্ণ। তো এই জায়গাটিতে একটু বলে রাখতে চাই যে ফরচুন শপিং মল মালিক সমিতি যারা রয়েছেন, যারা সংগঠনের কমিটির সদস্য রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আসলে আদৌ 500 ভরি কিনা সেই জায়গাটিতে কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। তবে তারা বলছেন যে কম বেশি হতে পারে। আর যেহেতু দোকান মালিক বলছেন সেহেতু আসলে এই বিষয়টিও তদন্ত করা উচিত। আর দোকান মালিকের যে বক্তব্য ছিল, তিনি বলছেন যে তার যত অর্জন ছিল, তার যত পুঁজি ছিল, সবই এই স্বর্ণের মধ্যে। তিনি বলছেন যে তিনি একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। এবং তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে তার যে ক্যাশ বক্সে সেখানে 50,000 টাকা ছিল, সেটিও তিনি বলছেন যে খোয়া গেছে। আর তিনি আসলে জোরালোভাবে যে সন্দেহের তীরটি ছুঁড়েছেন সেটি তিনি বলছেন যে এখানে যারা নিরাপত্তা প্রহরী রয়েছে তারা কেউ না কেউ জড়িত রয়েছে। তিনি বলছেন যে আসলে নিরাপত্তা প্রহরীরা এত কঠোরভাবে এখানে দায়িত্ব পালন করেন এবং তাদের যে এত গুরুত্বর সঙ্গে তারা দায়িত্ব পালন করেন, এখানে কোনো ধরনের বাইরে থেকে কারো আসার কোনো সম্ভাবনা নেই। তো তিনি জোর দাবি জানাচ্ছেন যে হয়তোবা এখানে সিকিউরিটি যারা নিরাপত্তা প্রহরী রয়েছে তাদের কেউ জড়িত থাকতে পারে। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু তাদের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন এবং তিনি বলেছেন যে প্রশাসন যেন এই ব্যাপারটি কঠোরভাবে গুরুত্বের সঙ্গে দেখে এবং যারা জড়িত রয়েছে তাদেরকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করতে পারে এবং তার যে সম্পদ রয়েছে, তার সকল পুঁজি, তার দোকানের যত স্বর্ণালংকার সেগুলো যেন ফিরিয়ে আনতে পারে, সেই দাবিটি কিন্তু তিনি তুলেছেন। তো আমি কিন্তু তাকে পাল্টা প্রশ্ন করেছিলাম যে তার দোকানে যারা কর্মচারী রয়েছেন কিংবা পূর্বে যারা কর্মচারী হিসেবে কাজ করেছেন তাদের মধ্যে কি তার কোনো সন্দেহের জায়গা আছে কিনা, যে কেউ হয়তোবা চাকরি থেকে তিনি বের করে দিয়েছেন, কোনো ক্ষোভ থেকে কেউ এটা করলো কিনা। তো তখন কিন্তু তিনি বলেছেন যে তার বর্তমানে একটি কর্মচারী হচ্ছে একেবারে ছোট একটি ছেলে এখানে কাজ করেন তার সহায়তার জন্য, মূলত দোকানের দেখাশোনা তিনি নিজেই করে থাকেন, বেচাকেনা তিনিই করে থাকেন। আর পূর্বের এমন কোনো কর্মচারী তার নেই যাকে তিনি সন্দেহ করবেন। আর দোকান মালিক সমিতির জায়গা থেকে যদি বলি, দোকান মালিক সমিতির যে সাংগঠনিক সম্পাদক তামজিদ খান, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা এই কমিটির দায়িত্ব নেওয়ার পর কিংবা এই মার্কেটের যে ইতিহাস শুরু থেকে এখন পর্যন্ত তারা বলছেন এত বড় কোনো চুরির ঘটনা কখনোই ঘটেনি। আর ছোটোখাটো কিছু ঘটনা বিচ্ছিন্ন ঘটলেও তারা সেটি খুব দ্রুত পদক্ষেপ নিয়ে সমাধান করেছেন এবং এরকম এত বড় একটি চুরির ঘটনা ঘটবে এটি কিন্তু কেউ কল্পনাতেও আনতে পারেনি। তো তাদের কাছেও কিন্তু তারা বলছেন যে নিরাপত্তা প্রহরীরা খুব ভালোভাবেই দায়িত্ব পালন করেন এবং সেখানে কারো দায়িত্বে গাফিলতির কোনো প্রমাণ কিংবা অভিযোগ কিন্তু তারা এর আগে পাননি। তো তারপরও আসলে কিভাবে এই ঘটনাটি ঘটলো সেই জায়গা থেকে যে এখন শুধু এই দোকানের যে স্বর্ণালংকার চুরি হয়েছে বিষয়টি এমন নয়, পুরো মার্কেটের কিন্তু এই নিরাপত্তাটিকেই হুমকিতে ফেলে দিয়েছে এই দুর্ধর্ষ চুরির ঘটনা। আর আরেকটি ব্যাপার যেটি আমি বলছিলাম যে আসলে যারা চোর রয়েছে শুধু দুজনই কি রয়েছে, যেহেতু সিসিটিভি ফুটেজে আমরা দুজনকে দেখতে পেয়েছি, কিন্তু আসলে এর পেছনে কেউ রয়েছে কিনা এবং নিরাপত্তা প্রহরী আসলে কেউ জড়িত কিনা অথবা কে বা কারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে সেই ব্যাপারে কিন্তু আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে ঢাকা রমনা বিভাগের যিনি উপপুলিশ কমিশনার রয়েছেন মাসুদ আলম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তবে তারা সিসিটিভি ফুটেজ এবং আলামত সংগ্রহ করে খুব দ্রুত সময়ের মধ্যে তারা বলছেন অপরাধী কিংবা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে তারা খুঁজে বের করবেন এবং দ্রুত সময়ের মধ্যে এই স্বর্ণালংকারগুলো ফিরিয়ে আনার তারা চেষ্টা করবেন। আমি যদি একটু পেছনের দিকে ফিরে যাই, খুব বেশি পেছনে না, এই অক্টোবর মাসের 5 তারিখ যে ঘটনাটি ঘটেছিল যাত্রাবাড়ি এলাকায়, সেখানে আমরা দেখেছি যাত্রাবাড়ি চৌরাস্তা সংলগ্ন যে রায়হান সুপার মার্কেট রয়েছে সেখানে লিলি গোল্ড হাউস নামের একটি দোকান থেকে আমরা দেখেছি পাশের দেয়াল ভেঙে 125 ভরি স্বর্ণালংকার এবং নগদ হচ্ছে এখানে 2.5 লাখ টাকা লুট করে নিয়ে গেছে। তো সেই জায়গার থেকে আমি বলতে পারি যে খুব বেশি দিন কিন্তু হয়নি, মাত্র গত সপ্তাহের ঘটনা। তো সেই ঘটনায় যে দোকান মালিক রয়েছেন তিনি মামলা করেছেন এবং তার কিছু সন্দেহের জায়গাও রয়েছে, সেই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন। তবে এই ঘটনা
যে দেয়াল ভেঙে স্বর্ণালংকার চুরি করা, নগদ অর্থ চুরি করা এবং আজকের যে এই ঘটনাটি যে দোকানে শপিং মলের ভেতরে প্রবেশ করে দোকানের যে তারা কিন্তু তালা ভাঙেননি, শাটার ভেঙে দোকানটি ভেঙে ভেতর থেকে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছেন। আসলে এই দুটি ঘটনারও কোনো যোগসূত্র আছে কিনা কিংবা তারা একই চোর চক্র কিনা সেই বিষয়গুলো কিন্তু প্রশ্ন তুলেছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন, জল্পনা কল্পনা চলছে এবং আমরা দেখেছি যে এই চুরির ঘটনার পর যে আশেপাশের এলাকার মানুষ রয়েছেন, উৎসুক জনতা, তারাও কিন্তু অনেকে এসে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে তারা যারা হচ্ছে সেখানে নিরাপত্তা প্রহরী রয়েছেন তারা খুব সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করছিলেন যেন বাইরে থেকে বহিরাগত প্রবেশ করতে না পারেন। এবং আমরা সেখানে ঘটনাস্থলে যেমনটি পুলিশের উপকমিশনার রমনা বিভাগের যিনি মাসুদ আলম বলছিলেন যে সিকিউরিটি এমনকি দোকান মালিক সমিতি যারা রয়েছেন কেউই কিন্তু তাদের সন্দেহের বাইরে নয়। তারা বলছেন যে এই ঘটনার পুরো আদ্যপান্ত তারা বিশ্লেষণ করবেন এবং পুরো পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদন্ত করে বের করার চেষ্টা করবেন যে এই ঘটনার পেছনে আসলে কারা রয়েছে। আর যেমনটি বলছিলাম যে এই যোগসূত্র, এই যাত্রাবাড়ির ঘটনা এবং এই মালিবাগের ঘটনা, এটা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটি জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যে আসলেই কি কোনো যোগসূত্র রয়েছে কিনা। আর যেমনটি বলছিলাম যে যাত্রাবাড়ির ঘটনায় মামলা হয়েছে, পুলিশও কিন্তু কাজ করছে, কিন্তু এই এক সপ্তাহ এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের অভিযুক্ত কিংবা জড়িত থাকা সন্দেহে কাউকে আটকের কোনো খবর পাইনি। তো আমরা যেমনটি বলতে পারি যে বর্তমান সময়ে ঢাকা মহানগরীর নিরাপত্তা একেবারেই ভঙ্গুর। যদিও পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে আনার। তো এই অবস্থাতেই কিন্তু এই ধরনের যে দুর্ধর্ষ চুরি, এত বিশাল পরিমাণের স্বর্ণ চুরি হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু নিরাপত্তাকে আবারও কিন্তু হুমকির মুখে ফেলে দিচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে হয়তোবা আমরাও আশাবাদী যে পুলিশ অতি দ্রুত এই চক্রকে খুঁজে বের করবেন, না হলে কিন্তু এই ধরনের আরও ঘটনা পুনরাবৃত্তি ঘটতে পারে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে আজকের এই মালিবাগে এই বিশাল যে 500 ভরি স্বর্ণ চুরির দুর্ধর্ষ ঘটনার আদ্যপান্ত। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, হয়তো আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন, অন্য কোনো আলোচিত ঘটনা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের সঙ্গে থাকুন।